আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নেফ্রোলজি লেকচার সিরিজের একটা ইম্পর্ট্যান্ট টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে নেফ্রোলজিতে আলোচিত খুবই ইম্পর্ট্যান্ট কতিপয় সিমটমের একটা অ্যাকুমুলেশন। এটা যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা কয়েকটা ডিফারেন্সিয়ালের দিকে চলে যেতে পারবো। সো এই সিনড্রোমের সিমটমগুলি কি? নাম্বার 1 হচ্ছে এখানে গ্রস আমাদের গ্লোমেরুলার ড্যামেজের জন্য প্রোটিন পাস হতে থাকে আমাদের টিবিউলস থেকে, আমরা ফিল্টার করতে পারি না প্রপারলি। সো প্রথমে হচ্ছে আমাদের প্রোটিনিউরিয়া, মোর অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাসিভ প্রোটিনিউরিয়া, সেটা হচ্ছে 3.5 গ্রাম পার ডের চেয়ে যদি বেশি প্রোটিন পাস হয়। প্রোটিনিউরিয়ার জন্য আমাদের অ্যালবুমিনটা সেরামে কমে যাবে, সো হাইপো অ্যালবুমিন এমিয়া এটা ডেভেলপ করবে। এখন আমাদের যেহেতু হাইপো অ্যালবুমিনিয়া ডেভেলপ করতেছে, সো আমাদের কোলাইডালোস্পোটিক প্রেশার ব্লাডে কমে যাচ্ছে, সো এখান থেকে ইডেমা ডেভেলপ করবে, একদম গ্রস ইডেমা, অ্যানাসার্কা বলতে পারি। সেখান থেকে আমরা হচ্ছে যেহেতু থার্ড স্পেসিং হইতেছে, আমাদের এফেক্টিভ সার্কুলেটিং ভলিউম কমে যাচ্ছে, আমাদের হইতে পারে ব্লাড প্রেশার ফল করতে পারে, ব্লাড ভলিউম ফল করতে পারে। আবার হচ্ছে অ্যালবুমিন কমে যাচ্ছে, সো আমাদের যে লিপিওপ্রোটিনকে যে কন্ডাক্ট করার দায়িত্বটা অ্যালবুমিনদের সেটা পালন করতে পারতেছে না, সো লিপিডিউরিয়া ডেভেলপ করতে পারে। লিপিডটা আমাদের সেরামে বেশি বেড়ে যেতে পারে, এলডিএল লেভেলটা বেড়ে যেতে পারে, অ্যাট দ্য সেম টাইম লিপিডিউরিয়া ডেভেলপ করতে পারে। সো এই সিমটমের যে কনস্টেলেশনগুলো সেটাই হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোম। তো ক্লিনিক্যাল ফিচার্সে এই কথাগুলোই বলা হয় যে ওভার্ট প্রোটিনিউরিয়া, তারপর হচ্ছে হাইপো অ্যালবুমিনিমিয়া, আবার হচ্ছে করা কোয়ান্টিফাই করা যে লেস দ্যান 30 গ্রাম পার লিটার, আর যদি এইভাবে না মনে রাখতে পারি 3 গ্রাম পার ডেসিলিটারের চেয়ে কম হইতেছে আমাদের অ্যালবুমিন। তারপর হচ্ছে আমাদের ইডেমা এবং জেনারেলাইজড ফ্লুইড রিটেনশন থাকতেছে, যার কারণে ইন্টারভাস্কুলার ভলিউমের চেঞ্জ ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে বেশিও হইতে পারে কমও হতে পারে, কথাটা লেখা, আমি শুধু কমের কথা বলছিলাম। বেশিও হইতে পারে যদি সে ব্লাড ভেসেলসে কনফাইন্ড থাকে ফ্লুইডটা। তো এই হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোম। এটার মেকানিজম হচ্ছে ইনজুরি টু পডোসাইট এবং হচ্ছে আর্কিটেকচারাল চেঞ্জ ইন আমাদের এই গ্লোমেরুলাস, আর বা হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে ব্যারিয়ারটা আর কি, ব্লাডের আর গ্লোমেরুলাসের যে ব্যারিয়ারটা, এখানে কোনো একটা চেঞ্জ হলেই এইখানে প্রোটিন পাস হয় আর এই জিনিসগুলো ডেভেলপ করে। সো ফার্স্টলি আমাদের মোস্ট কমন যে সমস্যাটা সেটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। এই মিনিমাল চেঞ্জ ডিজিজে হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোম দেখা যায়, কমনলি চিলড্রেনদের হয়ে থাকে এবং 25% কেসেস অ্যাডাল্টদের হয়ে থাকে অনলি, এবং ওভারঅল মোস্ট কমন টাইপ অফ নেফ্রোটিক সিনড্রোম। এখানে হচ্ছে আমাদের পোডোসাইটের যে ডিসফাংশন, পোডোসাইটটা আমরা যদি রিকল করি, এই আমাদের হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এই হচ্ছে গ্লোমেরুলাস, আর এইখানে হচ্ছে কিছু আছে এপিথেলিয়াল সেল আছে। তো এই এপিথেলিয়াল সেলটা পোডোসাইট। তো পোডোসাইটদের ডিসফাংশন হচ্ছে, বাট সেটা রিভার্সেবল ডিউ টু সাম সার্কুলেটিং ফ্যাক্টরস। সেই ক্ষেত্রে হচ্ছে এই ফিচারটা ডেভেলপ করতে পারে। আমাদের লাইট মাইক্রোস্কোপিতে নর্মাল ফাইন্ডিংস পাওয়া যাবে, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা ফিউশন অফ পোডোসাইটসের ফুড প্রসেসিস পেতে পারি। এটাকে আরও শুদ্ধ ভাষায় বলে হচ্ছে ইফেসমেন্ট অফ পোডোসাইটস, ইফেসমেন্ট। তো এখানে হচ্ছে ছবিতে সেটা দেখানো হয়েছে যে নর্মাল ক্যাপিলারি এই হচ্ছে একটা পোডোসাইট, তো তারা সুন্দর মতো আছে, লেগে আছে ইসের সাথে, বাট এইখানে মিনিমাল চেঞ্জ ডিজিজের ক্ষেত্রে এই পোডোসাইটগুলি এরকম এবড়ো অবস্থায় চলে গেছে। সো এটা হচ্ছে ইফেসমেন্ট অফ পোডোসাইটস হয়েছে। ইমিউন ডিফিসিটস এখানে থাকে না। ইমিউন ডিফিসিটস রিলেটেড কথাবার্তা আসলে আমরা সব নেফ্রাইটিক সিনড্রোমে পড়বো, নেফ্রোটিক সিনড্রোমে খুব একটা এটা নিয়ে কথাবার্তা নাই। অ্যাসোসিয়েটেড কী ফিচার, এটা ভেরি ইম্পর্ট্যান্ট আমার জন্য, সেটা হচ্ছে অ্যাটোপি থাকতে পারে, এনসেইডস রেফাম্পিসিমিউজের হিস্ট্রি থাকতে পারে, ব্লাড ক্যান্সার বিশেষ করে হজকিন্স লিম্ফোমা থাকতে পারে, ভেরি ইম্পর্ট্যান্ট এটা। হজকিন্স লিম্ফোমায় হচ্ছে প্রচুর এরকম সার্কুলেটিং ফ্যাক্টরস রিলিজ হয়, যেটা আমরা এখানে বলতেছিলাম সার্কুলেটিং ফ্যাক্টরস। এই জন্য হচ্ছে মনে করা হয় যে আমাদের মিনিমাল চেঞ্জ ডিজিজ এবং হজকিন্স লিম্ফোমা রিলেটেড। এটা ট্রিটমেন্ট হইতেছে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, যেহেতু এই লিম্ফোমা ডিরাইভ বিভিন্ন আর কি সার্কুলেটিং ফ্যাক্টরস রিলিজ হইতেছে, এদের স্টপ করার জন্য হাই ডোজ স্টেরয়েড, গ্লুকোকর্টিকয়েডস, এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট মডালিটি, 1 মিলিগ্রাম পার কেজি প্রেডনিসোলন 6 উইক্সের জন্য। তারপর হচ্ছে যদি ফ্রিকোয়েন্টলি রিল্যাপস করে সেক্ষেত্রে সাইটোটক্সিক এজেন্টস বা ক্যালসিনিউরিন ইনহিবিটর্স এগুলো অ্যাড করা যেতে পারে, এগুলো সব বায়োলজিক্যাল এজেন্টস। আর এক্ষেত্রে হচ্ছে এটা ইউজুয়ালি যেহেতু রিভার্সেবল পোডোসাইট ডিসফাংশনের কথা বলতেছে, এখানে ক্রনিক কিডনি ডিজিজের প্রোগ্রেশনটা রিলেটিভলি রেয়ার। তো এই হচ্ছে আমাদের মিনিমাল চেঞ্জ ডিজিজ নিয়ে কথাবার্তা। এরপর আসি আমরা এফএসজিএসে, যেটা হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। ফোকাল শব্দের অর্থ হচ্ছে আমাদের কিডনিতে যদি এরকম থাকে, এই ধরলাম আমাদের 6টা গ্লোমেরুলাস আছে, সো আমাদের যদি দেখা যায় যে 3টা গ্লোমেরুলাস ইনভলভ হইলো, 6টা হইলো না, সো এটাকে আমরা ফোকাল বলবো। ফোকালের অপোজিট হচ্ছে গ্লোবাল, যেটা হচ্ছে সবগুলি গ্লোমেরুলাস ইনভলভ হইতেছে, সো দ্যাটস ফোকাল।
এরপরে হচ্ছে আমাদের সেগমেন্টাল। সেগমেন্ট হচ্ছে এই ধরলাম একটা গ্লোমেরুলাস, এটা ফুল ইনভলভড হতে পারে বা গ্রেটার দ্যান 50% আমরা বলি যদি ইনভলভড হয় সেটাকে আমরা ডিফিউজ ইনভলভমেন্ট, আর যদি সেগমেন্টাল বলি সেটা হচ্ছে পার্শিয়াল ইনভলভমেন্ট, ইউজুয়ালি লেস দ্যান 50%। সো আমাদের ফোকাল অ্যান্ড সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস হচ্ছে। হোয়াট ইজ গ্লোমেরুলোস্ক্লেরোসিস? গ্লোমেরুলাস যে এন্ডোথেলিয়ামটা এইখানে আমাদের কল্যাপস হয়ে এটা ছোটো হয়ে যাচ্ছে এবং এখানে ফাইব্রোসিস ডেভেলপ করতেছে, দ্যাটস গ্লোমেরুলোস্ক্লেরোসিস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। ফার্স্টলি আমরা একটু এপিডেমিওলজিটা এখানে বলি, যেটা বলা ইয়াং অ্যাডাল্টসদের এটা বেশি হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আফ্রিকান আমেরিকান। এখানে বলা ওয়েস্ট আফ্রিকান ডিসেন্টের লোকদের বেশি হয়, কারণ তাদের ক্যারেজ রেট অফ সার্টিন জিনস, যেরকম অ্যাপল 1 জিন ডেভিডসনে বলা, এদের হচ্ছে এই রেটটা বেশি বলে তাদের ইমপ্লিকেটেড। এখন আমি কিছু আউট অফ দ্য বক্স কথা বলতে চাই যেটা আসলে বইতে নাই বাট আসলে জানার দরকার। এখানে বিভিন্ন সার্কুলেটিং প্রোটিন আমরা জানি, সার্কুলেটিং প্রোটিনের ইনভলভমেন্টের জন্য বা সার্কুলেটিং ফ্যাক্টর ইনভলভমেন্টের জন্য পোডোসাইট ড্যামেজ হচ্ছে। এই পোডোসাইট ড্যামেজের জন্য যে জিনিসটা হয়, এই যে গ্লোমেরুলাস এবং পোডোসাইট এদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়। এখন এখানে একটা ম্যাল ইন্টারাকশন ডেভেলপ করে। এই ম্যাল ইন্টারাকশন বিটুইন গ্লোমেরুলাস এবং হচ্ছে পোডোসাইটের জন্য আমাদের গ্লোমেরুলাসেও ড্যামেজ হয়, পোডোসাইটেও ড্যামেজ হয়। পোডোসাইটে ড্যামেজের জন্য এখানে প্রোটিন লিক হইতে থাকে, আর গ্লোমেরুলাস হচ্ছে হইতে থাকে প্রলিফারেট হইতে থাকে, আর এটাও প্রলিফারেট হইতে থাকে। এখানে কোলাজেন ডিপোজিশন হয় দুইটার মাঝখানে, তো মানে ওভারঅল একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ ডেভেলপ করে। এক পর্যায়ে গিয়ে এই যে গ্লোমেরুলাস এটা স্ক্লেরোজড হয়ে যায়, স্ক্লেরোসিস অফ গ্লোমেরুলাস হয়ে যায়। তো এটা কলাপস হয়ে যায়, স্ক্লেরোজড হয়ে যায়, এই জন্য হচ্ছে এখানে গ্লোমেরুলোস্ক্লেরোসিস ডেভেলপ করে। এই জিনিসটা আসলে ডেভেলপ করা শুরু করে কীভাবে? বোথ গ্লোমেরুলাস এবং পোডোসাইটের ড্যামেজের জন্য, তাই না? সো এই ড্যামেজগুলি কী করতেছে? সার্কুলেটিং ফ্যাক্টর করতেছে সার্টিন। তার মধ্যে ইমপ্লিকেটেড হচ্ছে VEGF, মানে হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর। তারপর হচ্ছে হিমোপেক্সিন আছে, তারপর আমাদের ইউরোকাইনেস রিসেপ্টর এখানে ইমপ্লিকেটেড, কার্ডিওট্রফিন লাইক সার্কুলেটিং ফ্যাক্টর অনেকগুলো আছে। তো এই সার্কুলেটিং ফ্যাক্টরগুলি এক্ষেত্রে ইমপ্লিকেটেড। এছাড়া কিছু জিনস ইমপ্লিকেটেড, কিছু জেনেটিক ফ্যাক্টর, যেগুলো হচ্ছে আমাদের এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, তারপরে হচ্ছে আমাদের পোডোসাইট এবং গ্লোমেরুলাস ইটসেলফ, এদের স্ট্রাকচারাল ফ্র্যাজাইলিটি বা এদের মোর প্রিডিসপোজ টু ড্যামেজ করে থাকে। তো এরকম জিনসের মধ্যে হচ্ছে নেফ্রিন জিন। এই নেফ্রিন জিনের মিউটেশনের জন্য একটা এই FSGS সিনড্রোম আছে, সেটা হচ্ছে কনজেনিটাল ফিনিশ FSGS। এখানে নেফ্রিন প্রোটিনটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে আরও কিছু প্রোটিন আছে লাইক আমাদের পোডোসিন আছে, তারপর হচ্ছে অ্যালফা অ্যাক্টিন 4 আছে, পোডোসিন। এরা হচ্ছে একটা লেট অনসেট FSGS এর জন্য দেয়, লেট অনসেট এবং অটোজোমাল ডমিনেন্ট FSGS এটা করে থাকে। তারপর আরও আছে আমাদের প্রোটিন মায়োসিন, সম্ভবত হেভি চেইন কাইনেজ, আই এম নট শিওর, মনে হয় হেভি চেইন কাইনেজ 9, হ্যাঁ MH9 এই প্রোটিনটার জন্য, এটার MYO1E এই জিনটা হচ্ছে এদের কোড করে। তো এই জিনের যদি কোনো মিউটেশন হয় তখন হচ্ছে চাইল্ডহুড অনসেট এবং একটা মারাত্মক FSGS, চাইল্ডহুড অনসেট আমাদের রেজিস্ট্যান্ট, স্টেরয়েড রেজিস্ট্যান্ট FSGS ডেভেলপ করতে পারে এই ক্ষেত্রে। সো এটা খুব বাজে বোঝাই যাচ্ছে। এইটা আমাদের এখান থেকে স্পেশাল বলার ছিল, প্যাথোজেনেসিস, এটিওলজি, কী কী সার্কুলেটিং ফ্যাক্টর, কী কী আমাদের মিউটেশন হয় জিনে, এগুলো নিয়ে আমরা একটু ধারণা রাখলাম। তো এখানে মেকানিজম অফ অ্যাকশনটা আবার বলা, এখানে গ্লোমেরুলার পারমিয়েবিলিটি বেড়ে যাচ্ছে, সেকেন্ড টু সার্কুলেটরি ফ্যাক্টর ড্যামেজ, আর পোডোসাইটেও ড্যামেজ হয়, এটা হচ্ছে আমরা বিস্তারিতই বললাম। আরও আমাদের কথা আছে ইনভেস্টিগেশনে যাওয়ার আগে। অ্যাকচুয়ালি FSGSটা দুই টাইপের হয়ে থাকে, একটা প্রাইমারি যেটা আর কি জেনেটিক্যাল প্রিডিসপোজিশনের জন্য হয়ে থাকে, আর কিছু হচ্ছে সেকেন্ডারির কজগুলি কী কী? বিভিন্ন ভাইরাসে হতে পারে, লাইক HIV ভাইরাস ইমপ্লিকেটেড এই ক্ষেত্রে। তারপরে হচ্ছে রেনাল ম্যাস যদি কমে যায়, লাইক হচ্ছে সলিটারি কিডনি বা কোনো কারো কিডনি ড্যামেজ হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে হতে পারে ফোকাস ইগনোরেটর গ্লোমেরুলোসিস। ড্রাগসের জন্য ড্যামেজ হতে পারে, লাইক লিথিয়াম, দেন হচ্ছে ইন্টারফেরন অ্যালফা, তারপর হচ্ছে সেরোলাইমাস, এরকম বিভিন্ন ড্রাগ আছে। ওবেসিটির জন্য হতে পারে, তারপর হচ্ছে ভাস্কুলার ডিসঅর্ডারের জন্য হতে পারে। সো এইগুলি হচ্ছে সব সেকেন্ডারি FSGS এর কজ। আচ্ছা, এরপরে আমরা ইনভেস্টিগেশনে আসি। এখানে খুব সামান্য কিছু ইনভেস্টিগেশন ডেভিডসনে বলে, আমরা আরেকটু ইনডেপথ সাজিয়ে বলার ট্রাই করি। আচ্ছা, তা ইনভেস্টিগেশনে যাওয়ার আগে তো আরও ইম্পর্টেন্ট জিনিস বাদ গেছে, ক্লিনিক্যাল ফিচার্স। আসলে নেফ্রোটিক সিনড্রোমের ওই যে 4টা ফিচার আমরা বলছিলাম, ওই 4টা ফিচার থাকতে পারে অবশ্যই। ইডিমা থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের থাকতে পারে, এগুলো অবশ্যই হাইপোপ্রোটিনেমিয়া আর অন্যান্য ফিচারগুলি ইসের মধ্যে যাচ্ছে, কী বলে এটাকে, ইনভেস্টিগেশনের মধ্যে। সো আমরা ফার্স্টলি বলতেছি ইডিমা থাকতেছে। তারপর হচ্ছে যেহেতু হাইপারলিপিডেমিয়া ডেভেলপ করতেছে, সো আমাদের লিপিডের জন্য
ডেভেলপ করতে পারে জ্যান্থালেজমার ফিচার থাকতে পারে। তারপর হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়ার জন্য কিছু ফিচার থাকতে পারে, লাইক একটা স্পেশাল ফিচার হচ্ছে মোরকেজ লাইন। এটা হচ্ছে আমাদের নেইলে পাওয়া যায়, নেইলে এরকম করে হোয়াইটিশ হরাইজন্টাল লাইন পাওয়া যায়। সো এটা একটা স্পেশাল ফাইন্ডিং আমাদের নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে। এরকম আর সব নেফ্রোটিক সিনড্রোমে যে কমন ফিচারগুলো পাওয়া যাচ্ছে আমরা থেকেই জানতে পারি, যেগুলো ইডেমা থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের ভাস্কুলার চেঞ্জেস থাকতে পারে, হাইপারটেনসিভ অর হাইপোটেনসিভ যেটাই হোক, ওয়েস্টিং থাকতে পারে যেহেতু অ্যালবুমিন বডিতে থাকতেছে না, এরকম অনেক চেঞ্জেস থাকতে পারে। তো এরপর আমরা ইনভেস্টিগেশনে আসি। এখানে আমরা একটু সুন্দর করে বলার ট্রাই করব। ফার্স্টলি হচ্ছে আমাদের ইউরিনারি কিছু টেস্ট আমরা বলার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, তারপর হচ্ছে আমাদের সেরাম ইউরিয়া, এই দুইটা হচ্ছে এলিভেটেড থাকবে। তারপরে হচ্ছে আমাদের এদের সঙ্গে মিলে আমরা জিএফআর এর কথা মনে করতে পারি, এটা হচ্ছে ইনভার্স ওদের সঙ্গে কমে যাবে। জিএফআর এর পর হচ্ছে আমাদের ইউরিনারি মাইক্রোস্কোপি করে দেখতে পারি। এখানে আমরা কি পাবো, আমরা হচ্ছে প্রোটিনের এভিডেন্স পেতে পারি। প্রোটিন ইউরিয়া হচ্ছে সেই প্রোটিনটা আমরা মাইক্রোস্কোপিতে পাইতেও পারি, ওভাল ফ্যাট সেলস পাইতে পারি। আর হেমাচুরিয়া প্লাস মাইনাস, হেমাচুরিয়া এখানে ইমপ্লিকেটেড না খুব একটা। সো ইউরিন মাইক্রোস্কোপি, তারপর হচ্ছে 24 আওয়ার ইউরিন যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা প্রোটিন ইউরিয়া পেতে পারি। এছাড়া হচ্ছে আমরা ব্লাডে কিছু টেস্ট করতে পারি। আমরা ব্লাডে হচ্ছে সেরাম অ্যালবুমিন দেখতে পারি, সেরাম লিপিড দেখতে পারি, মানে লিপিড প্রোফাইল, সোজা কথা লিপিড প্রোফাইলটা করে দেখতে পারি। এক্ষেত্রে অ্যালবুমিন কম থাকবে, লিপিড প্রোফাইলে এলডিএল লেভেলটা বেশি থাকবে। আর হচ্ছে আমরা একটু আগে পড়ছিলাম যে আমাদের সেকেন্ডারি হতে পারে, তো ভাইরাল কজের মধ্যে এইচআইভি ছিল, তো এইচআইভি রিলেটেড সব টেস্ট করতে পারি। CD4 পজিটিভ যে লিম্ফোসাইট এটার কাউন্ট করে দেখতে পারি, তারপর হচ্ছে এইচআইভি সেরোলজি করে দেখতে পারি, এই জিনিসগুলো আর কি আমরা করে দেখতে পারি। আর ফাইনালি আরেকটা টেস্ট হচ্ছে রেনাল বায়োপসি, যেটা আমাদের মেনলি এখানে আলোচনা করা হয়েছে। রেনাল বায়োপসিতে আমরা কিছু ফাইন্ডিং পেতে পারি। বায়োপসি করে সেটাকে আমরা লাইট মাইক্রোস্কোপিতে যদি দেখি, লাইট মাইক্রোস্কোপিতে আই ডোন্ট থিঙ্ক লাইট মাইক্রোস্কোপিতে হচ্ছে সেগমেন্টাল স্কার পাওয়া যাবে গ্লোমেরুলাসে। আর ফুড প্রসেসের ফিউশন বা ইফেসমেন্ট এটা পাওয়া যেতে পারে প্রাইমারি এফএসজিএস হলে, লাইক এমসিডি যেটা মিনিমাল চেঞ্জ ডিজিজে যেরকম পাইছিলাম সেরকম ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ফুড প্রসেসের ফিউশনটা পাওয়া যেতে পারে। আর এটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপি ফাইন্ডিং, যে সেগমেন্টাল স্ক্লেরোসিসটা। আর তাছাড়া হচ্ছে ইমিউন ডিপোজিটটা নন স্পেসিফিক এক্ষেত্রে পাওয়া যায়। এফএসজিএস বলি, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি বলি, সবগুলোতে নন স্পেসিফিক আসলে, যেগুলো নেফ্রোটিক সিনড্রোম, নট নেফ্রাইটিক। সো আইজিএম এবং কমপ্লিমেন্ট 3 এর ডিপোজিট নন স্পেসিফিক দেখা যেতে পারে। আচ্ছা, এখানে আবার সেকেন্ডারি অ্যাসোসিয়েশন বলে দিছে, আমরা ভুলেই গেছিলাম। এখানে যে ভাস্কুলার প্রবলেমগুলো, গ্লোমেরুলার ইনজুরি হয় সেগুলোর জন্য, লাইক হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এম্বোলাস, ভাস্কুলাইটিস, এগুলোর জন্য গ্লোমেরুলার ইনজুরি হয়। সো এগুলোর হিস্ট্রি থাকলে এটা অ্যাসোসিয়েটেড। এইচআইভি যেটা বলছিলাম, হেরোইন অ্যাবিউজের ইউজ, আর হচ্ছে হাইপারটেনশন ইউজ, যেটা ভাস্কুলার বলছিলাম, তার মধ্যে এটা চিন্তা করতে পারি। মরবিড ওবেসিটি, এটা ইম্পর্টেন্ট। সো ভাস্কুলার, ওবিজ, এইগুলো হচ্ছে এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। ফাইনালি আসছে আমরা ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড, আর সাথে হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্টসের মধ্যে হচ্ছে সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনল, ক্যালসিনিউরিন ব্লকার। আর হচ্ছে আমাদের সেকেন্ডারি এফএসজিএস হলে সঙ্গে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, দেন হচ্ছে প্রোটিন ইউরিয়া কমানোর জন্য হচ্ছে এইস ইনহিবিটর, ARB, এগুলো ইউজ করা যেতে পারে। তারপরে হচ্ছে আমাদের স্ট্যাটিন আমরা ইউজ করতে পারি, স্ট্যাটিন কমানোর জন্য, লিপিডগুলো কমানোর জন্য বডি থেকে। সো এগুলো হচ্ছে আমাদের মেইনলি এফএসজিএস নিয়ে আলোচ্য বিষয় এই। আচ্ছা, তো এরপরে আমরা মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে আসি। এটাও এক ধরনের নেফ্রোটিক সিনড্রোম। এটা ওল্ড এজে বেশি হয়, ইউরোপিয়ান ডিসেন্টের লোকদের বেশি হয়। এটার প্যাথোলজি হচ্ছে PLA2, একটা সারফেস অ্যান্টিজেন অফ পোডোসাইট। এটার এগেনস্টে অ্যান্টিবডি, সার্কুলেটিং অ্যান্টিবডি ডেভেলপ করলে এবং আমাদের গ্লোমেরুলাসকে ড্যামেজ করলে, পোডোসাইটকে ড্যামেজ করলে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ডেভেলপ করে। আচ্ছা, এইটার সঙ্গে বিভিন্ন ডিজিজ অ্যাসোসিয়েটেড কিছু, এটা মেনলি ইডিওপ্যাথিক কজেও হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন ডিজিজের, যেরকম ইনফেকশাস ডিজিজের মধ্যে মেনলি হেপাটাইটিস B, C এগুলোর জন্য হতে পারে, এইচআইভির জন্য হতে পারে। তারপরে হচ্ছে আমাদের SLE, তারপর রিউমেটয়েড আর্থ্রাইটিস, তারপর জর্গেনস সিনড্রোম, এগুলির জন্য হতে পারে, বিভিন্ন অটোইমিউন ডিসঅর্ডার্স। তারপরে হচ্ছে এটা বিভিন্ন ড্রাগের জন্য হতে পারে, ড্রাগ ইনডিউসড হতে পারে। ড্রাগের মধ্যে আছে হচ্ছে পেনিসিলামাইন, তারপর হচ্ছে আমাদের এনসেইডস আছে, হেভি মেটালস আছে, গোল্ড, লিথিয়াম, এসব। তো এগুলোর জন্য ডেভেলপ করতে পারে। আর খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যালিগনেন্সি, এটা বলতে ভুলে গেছে, এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে। ম্যালিগনেন্সি জন্য আমাদের মেমব্রেনাস নেফ্রোপ্যাথি অ্যাসোসিয়েটেড হতে পারে, লাইক এডিনোকার্সিনোমা, বিভিন্ন জায়গার লাংস, ব্রেস্ট, এসব জায়গায় এডিনোকার্সিনোমা আই থিঙ্ক এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। তারপরে হচ্ছে লিম্ফোমা, লিউকেমিয়া, এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে।
তো দ্যাটস সামথিং টু কিপ ইন মাইন্ড। এরপরে আমাদের ইনভেস্টিগেশন সিমিলার ইসের মতো, ক্লিনিক্যাল ফিচার সিমিলার, আমাদের এরকম ইডিমা থাকবে, তারপর হচ্ছে প্রোটিনিউরিয়া থাকবে, ওগুলোর ফিচার থাকবে, জ্যান্থেলেজমা ডেভেলপ করতে পারে, ওগুলো সেম। ইনভেস্টিগেশন আমাদের মোটামুটি সেম মডালিটিস, শুধু আমাদের এক্সট্রা হচ্ছে যেহেতু এখানে অটো ইমিউন অ্যাসোসিয়েশন বেশি আছে, সো আমাদের এখানে NTPL-A2 একটা অ্যান্টিবডি, এটা হচ্ছে আমরা ডিটেক্ট করা ট্রাই করব যদি প্রাইমারি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয়ে থাকে। ANA, NTDS, DNA এগুলো SLEর জন্য ইমপ্লিকেটেড, রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্য ইমপ্লিকেটেড, এগুলো আমরা অ্যাসেস করে দেখার ট্রাই করব। আর এখানে হচ্ছে আমাদের আর কিছু কি জানার আছে? আচ্ছা, এটা জানতে পারি, এখানে আমাদের ইনভেস্টিগেশনে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পোডোসাইটের ইফেসমেন্ট পাবো অ্যাজ ইউজুয়াল, আর হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্সে এখানে একটা ফাইন্ডিং পাবো, যেটা হচ্ছে আমরা ইমিউন ডিপোজিট এখানে সেভাবে স্পেসিফিক ফাইন্ডিং পাই না FSGS এর ক্ষেত্রে। এখানে ইমিউনোফ্লোরেসেন্সে হচ্ছে আমরা যেহেতু পোডোসাইটের সারফেস অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি, সো এটার উপরে, অর্থাৎ আমরা বলতে পারি যে গ্লোমেরুলার যে বেসমেন্ট মেমব্রেনের ঠিক নিচে গ্র্যানুলার ডিপোজিট পাবো, গ্র্যানুলার। তো এটা হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্সে আমরা ধরতে পারবো। এখান থেকে আর সেরকম কিছু নাই। এটার হচ্ছে প্রোগনোসিসটা এখানে বলো 1/3 হচ্ছে প্রোগ্রেসিভ থাকে, 1/3 হচ্ছে স্পন্টেনিয়াসলি রিমিসিভ থাকে, আর হচ্ছে স্টেবল থাকে 1/3 কেসেস। সো 33% কেসেসে হচ্ছে বাজে অবস্থা চলে যায়, উইচ ইজ অ্যাকচুয়ালি আ লট। আচ্ছা, এরপরে আমাদের ট্রিটমেন্ট মোডালিটি, এটা খুবই সিমিলার অন্যগুলোর মতো। এক্ষেত্রেও হচ্ছে ইসের জন্য হাইপারটেনশনের এবং ইডিমার কন্ট্রোলের জন্য ACE ইনহিবিটর, তারপর হচ্ছে ARB, এগুলো আমরা ইউজ করে থাকি। ইডিমার জন্য আর কি ফার্দার আমরা ডায়াবেটিক্স ইউজ করতে পারি, লুপ ডায়াবেটিক্সগুলো। আমাদের সল্ট অ্যান্ড ফ্লুইড রেস্ট্রিকশন আমরা দিতে পারি, ফ্যাট রেস্ট্রিকশন থাকবে, স্ট্যাটিন এখানে দেয়নি, স্ট্যাটিনের রেস্ট্রিকশন থাকবে। দেন হচ্ছে ইনফ্ল্যামেশনটা কমানোর জন্য স্টেরয়েড অ্যান্ড ইমিউনোসাপ্রেসেন্ট ইউজ করা হতে পারে সিভিয়ার ডিজিজের কেসেসে। আর সেকেন্ডারি মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে ট্রিটমেন্টটাকে কজটাকে ট্রিট করতে হবে, লাইক যে SLE বলি, ম্যালিগনেন্সি বলি, এগুলো ট্রিট করতে হবে, HIV, HBV এগুলো ট্রিট করতে হবে। তো এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। এবার হচ্ছে আমরা এখানে কি আছে এটা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোমের কমন যে এইগুলো ফিচারগুলো এবং এগুলো কীভাবে ট্রিট করতে হয় সেটার একটা লিস্ট। তো সেরাম অ্যালবুমিন কমে গেলে হচ্ছে আমাদের মেকানিজম কীভাবে কমে আমরা জানি, এটা হচ্ছে প্রোটিন লস হয় ইউরিনারি, এজন্য হয় সেরাম অ্যালবুমিন কমে যায়। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে অনকোটিক প্রেশার কমে ইডেমা ডেভেলপ করে। আর এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ কজই আমাদের মেকানিজম অফ ম্যানেজমেন্ট। আর এটার জন্য আরেকটা ফার্দার এখানে ফাইন্ডিং উল্লেখ করছে, এটা হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে, অলসো সেরাম কোলেস্ট্রল এই জন্য বেড়ে যায় LDL। আর হচ্ছে আমাদের হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে কারণ ক্যালসিয়ামকে ক্যারি করে হচ্ছে আমাদের অ্যালবুমিন, সো এটাও একটা ফিচার টু কিপ ইন মাইন্ড। সোডিয়াম রিটেনশন হতে পারে কারণ ইউরিনারি এক্সক্রেশন হইতেছে না, তারপর হচ্ছে সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম ডেভেলপ করতেছে, এখানে সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজমের কথাই বলা, সেজন্য ইডিমা হইতেছে এবং এটাকে ট্রিট করার জন্য আমাদের ডায়োরিটিক্স অ্যান্ড রেস্ট্রিক্টেড সোডিয়াম ডায়েট করতে হবে, দিতে হবে, কারণ সোডিয়ামের লেভেলটা এখন বেড়ে গেছে। আবার আরেকটা জিনিস বেড়ে গেছে, সেটা হচ্ছে সেরাম কোলেস্ট্রল। এই ক্ষেত্রে মেকানিজম হচ্ছে ইনক্রিজ সিনথেসিস ডিউ টু রিডিউসড অনকোটিক প্রেশার, এটা একটা মেকানিজম। আবার হচ্ছে যেটা বলছিলাম যে অ্যালবুমিন ক্যারি করে লিপোপ্রোটিনকে, সেটাও কমে গেছে, সো এখন ক্যারি করতে পারতেছে না, ফ্রিলি ওরা ঘোরাফেরা করতেছে, তো এই জন্য হচ্ছে আর কি বেড়ে যাচ্ছে। এটার কনসিকুয়েন্স হচ্ছে খুব ডিভাস্টেটিং, অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্ক বেড়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, স্ট্রোক, এগুলোর রিস্কও বেড়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট হচ্ছে স্ট্যাটিন, আবার এজেটিমিব এগুলো হচ্ছে ইউজ করা। কোয়াগুলেশনের রিস্ক বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা আসলে আমার উল্লেখ করা উচিত ছিল ক্লিনিক্যাল ফিচার্সে। হাইপার কোয়াগুল একটা স্টেট ডেভেলপ করে, কারণ হচ্ছে লিভারের যে প্রোকোয়াগুলেন্টের সিনথেসিস এইটা বেড়ে যাচ্ছে, বাট এগুলোর যে কোয়াগুলেশন করার জন্য যে দায়ী ফ্যাক্টরগুলি এগুলি হচ্ছে রিলেটিভলি কম থাকতেছে, যেরকম হচ্ছে অ্যান্টিথ্রোম্বিন 3 মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে প্রোটিন C, প্রোটিন S, এগুলো হচ্ছে রিলেটিভলি কমে যাচ্ছে। তো এর জন্য ভেনাস থ্রোম্বোএম্বলিজম ডেভেলপ করতেছে, এটার প্রোফাইলেক্সিস এক্সট্রিম কেসেসে দরকার হতে পারে। ইনফেকশনের টেন্ডেন্সি বেড়ে যাইতেছে, কারণ হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সার্কুলেটিং যেটা কমপ্লিমেন্ট প্রোটিন কমে যাইতেছে, আমাদের হচ্ছে গামা গ্লোবুলিন এটার অ্যামাউন্ট কমে যাইতেছে, এগুলো ইউরিন থেকে সব বের হয়ে যাইতেছে, সো আমাদের ইমিউন সিস্টেমটার অবস্থা বাজে। এটার জন্য হচ্ছে বিভিন্ন ইনফেকশন, পার্টিকুলারলি নিউমোকক্কাল অ্যান্ড মেনিনগোকক্কাল ইনফেকশনের টেন্ডেন্সিটা বেড়ে যায়। এটার ম্যানেজমেন্ট হচ্ছে প্রায়র ভ্যাকসিনেশন রাখা।
তো মোটামুটি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আমাদের এই আলোচনা। আমরা নেক্সট একটা ভিডিওতে নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে আলোচনা করা শুরু করবো ইনশাল্লাহ।